ভাবো তো, আমরা যে বিশাল পৃথিবীতে আছি, আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি, সেই পৃথিবীর আকার কিরকম? আকার কিরকম এই পৃথিবী? তোমরা কি জানো এই পৃথিবীর আকার কিরকম? এছাড়াও এই বিশাল মহাবিশ্বে এই পৃথিবী কতটা আয়তন আছে সেই সম্পর্কে কি তোমরা জানো? পৃথিবীর আকার কিরকম, আয়তন কিরকম, এছাড়াও যে গ্রহ আছে, কুলিন গ্রহ, এই সম্পর্কে কি তোমরা জানো? এই সম্পর্কে যদি বিস্তৃতভাবে জানতে চাও তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক আজকে নবম শ্রেণীর পার্ট 2 সম্পর্কে, গ্রহরূপে পৃথিবী সম্পর্কে। সেখানে আমরা পৃথিবীর আকার, আয়তন এই সম্পর্কে জানবো। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাস পৃথিবীর গ্রহরূপের পৃথিবীর পার্ট 2 সম্পর্কে। প্রথমেই বললাম যে এখানে আমরা আজকের ক্লাসে জানবো যে পৃথিবীর আকার, আয়তন কিরকম। ঠিক আছে, এছাড়া গ্রহ কিরকম, কি কি কুলিন গ্রহ কাকে বলবো, আমরা এই সম্পর্কে আজকে জানবো, বিস্তৃতভাবে জানবো। ঠিক আছে, আমরা জানি যে গ্রহরূপে পৃথিবী হচ্ছে একটি গ্রহ। তাহলে গ্রহ যেহেতু, তাহলে তার আকারও থাকবে, আয়তনও থাকবে, তাই তো, আবার অবস্থানও থাকবে। ঠিক বললাম? তাহলে এই আকার, আয়তন বা অবস্থান কিরকম পৃথিবীর, সেই সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমে কি বলেছে দেখো, উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্রে কি বলেছে? বলছে কৃত্রিম উপগ্রহ প্রেরিত চিত্র থেকে দেখা গেছে যে পৃথিবীর শুধুমাত্র দক্ষিণ মেরুই চাপা, উত্তর মেরু নয়। দক্ষিণ মেরুটা চাপা কিন্তু উত্তর মেরু নয়। দক্ষিণ মেরু 20 মিটার নিচু ও উত্তর মেরু 20 মিটার উঁচু। উত্তর গোলার্ধের মধ্য অক্ষাংশ 8 মিটার বসে গেছে এবং দক্ষিণ গোলার্ধের মধ্য অক্ষাংশ 8 মিটার ফুলে উঠেছে। তাই পৃথিবীর এই অনিয়মিত আকৃতি অন্য কোনো বস্তুর আকৃতির সঙ্গে তুলনা করা যায় না। আমরা পৃথিবীর এই আকার বা আকৃতি সম্পর্কে জানি যে পৃথিবীর আকার কিন্তু কোনো বস্তুর মতোই না। পৃথিবী কিন্তু পুরো গোল না, সামান্য পরিমাণে চাপা, তাই তো, যাকে আমরা জিওড বলতে পারি, যে পৃথিবীর আকার জিওড, মানে পৃথিবীর আকার নিজের মতো, তার নিজের মতো তার আকার, যাকে আমরা জিওড বলে থাকি, তাই তো। তাহলে এই পৃথিবীর আকার বলছে যে 8 মিটার ফুল, মানে দক্ষিণ গোলার্ধের মধ্য অক্ষাংশে 8 মিটার ফুলে উঠেছে এবং উত্তর গোলার্ধের মধ্য অক্ষাংশ 8 মিটার বসে গেছে। মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবী কিন্তু পুরো গোল না, তাই তো, কিছুটা চাপা আছে, তাই তো। তারপর কি বলেছে দেখো, পৃথিবীর আয়তন। এবার আয়তন কিরকম? প্রথমেই বলেছে যে সৌরজগৎ, বলছে সূর্য ও সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, উল্কা সহ অসংখ্য জ্যোতিষ্ককে নিয়ে গড়ে ওঠা মহাবিশ্বের জগৎকে সৌরজগৎ বলে থাকি। এটি 13টি গ্রহ, 335টি উপগ্রহ, 300টি আবিষ্কৃত গ্রহাণু, 1 লক্ষ কোটি ধূমকেতুর সমন্বয়ে গঠিত। এর পরিধি 1170 কোটি কিমি। এর মোট ভরের 98% সূর্যে ও বাকি 2% অন্যান্য জ্যোতিষ্কে থাকে। ঠিক আছে, তাহলে সৌরজগৎ সম্পর্কে জানলাম যে সৌরজগৎ হচ্ছে কি? সৌরজগৎ হচ্ছে সূর্য এবং সূর্যকে ঘিরে কেন্দ্র করে ঘোরা যে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, উল্কা সহ অসংখ্য জ্যোতিষ্ককে নিয়ে গড়ে ওঠা মহাবিশ্বের জগৎকে আমরা বলবো কি? সৌরজগৎ। এবার সৌরজগতে কটা গ্রহ থাকে? 13টি হচ্ছে কি গ্রহ থাকে, 335টি হচ্ছে উপগ্রহ থাকে, 300টি আবিষ্কৃত গ্রহাণু থাকে, 1 লক্ষ কোটি ধূমকেতুর সমন্বয়ে গঠিত। এর পরিধি 1170 কোটি কিমি। এর মোট ভরের 98% হচ্ছে সূর্যে ও বাকি 2% অন্যান্য জ্যোতিষ্কে থাকে। তাহলে সৌরজগৎ সম্পর্কে জানলাম আমরা। এবার কি বলেছে দেখো, বলেছে গ্রহ। গ্রহ কাকে মানে গ্রহ কি কি বলেছে দেখো, মহাকাশে যে সমস্ত জ্যোতিষ্ক নিজস্ব আলো এবং উত্তাপ নেই এবং সূর্যের আকর্ষণে তারা চারপাশে ঘোরে, নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এবং তাদেরকে আমরা কি বলবো? গ্রহ। তাহলে গ্রহ আমরা কাকে বলবো? গ্রহ আমরা কাকে বলবো? যে সমস্ত বলেছে মহাকাশে যে সমস্ত জ্যোতিষ্কের কি নিজস্ব আলো এবং উত্তাপ নেই, এরা হচ্ছে কি সূর্যের আলোয় আলোকিত হয়,
ঠিক আছে, এরা হচ্ছে কি সূর্যের আলোয় আলোকিত হয়। এরা একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘোরে। ঠিক আছে, একে আমরা কি বলবো? গ্রহ। যেমন জানি আমাদের বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, এই সমস্ত গ্রহ আমরা জানি। এবার কি বলেছে, এদের মধ্যে আবার কয়েকটি অন্তস্থ গ্রহ আছে, আবার কয়েকটি বহিস্থ গ্রহ আছে। ঠিক আছে, অন্তস্থ গ্রহ আমরা কোন কোন গ্রহকে বলবো? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এরা হচ্ছে কি অন্তস্থ গ্রহ। আর বহিস্থ গ্রহ কোনগুলো? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলি হলো কি বহিস্থ গ্রহ। ঠিক আছে, এবার এই কুলীন গ্রহ বা বামন গ্রহ কাকে বলে? বলেছে যে 2006 সালে বৈশিষ্ট্যগত দিক থেকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন গ্রহগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করেছে। আবার কি বলেছে? দুটি শ্রেণীতে গ্রহগুলিকে বিভক্ত করা হয়েছে। কি কি শ্রেণীতে? এক হচ্ছে বামন গ্রহ, একটা হচ্ছে কুলীন গ্রহ। ঠিক আছে, প্রথমেই জানবো কুলীন গ্রহ কাকে বলে। কুলীন গ্রহ বলতে আমরা কি বুঝি যে এটাকে আমরা কুলীন গ্রহ বলবো? কি বলেছে দেখো, বলছে যে গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে অবিরাম ভাবে প্রদক্ষিণ করে এবং পর্যাপ্ত ভরযুক্ত উপস্থিতিকে ভারসাম্য রক্ষা করে, প্রায় গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট এবং কক্ষপথ থেকে অন্যান্য মহাজাগতিক বস্তুকণা সরিয়ে ফেলতে পারে, তাদেরকে আমরা বলবো কি? কুলীন গ্রহ। তাহলে কুলীন গ্রহকে আমরা কি বলতে পারি? যে সমস্ত যে গ্রহগুলি নির্দিষ্ট পথে সূর্যকে অবিরামভাবে প্রদক্ষিণ করছে এবং যারা কি তাদের কক্ষপথ থেকে অন্যান্য মহাজাগতিক যে বস্তুকণা তাদেরকে সরিয়ে ফেলতে পারে, তাদেরকে আমরা বলবো কি? কুলীন গ্রহ। যেমন কি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 8টি গ্রহকে আমরা বলবো কি? কুলীন গ্রহ। তাহলে বামন গ্রহ কি? বামন গ্রহ দেখো, বলছে যে গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে অবিরাম প্রদক্ষিণ করে, পর্যাপ্ত ভরযুক্ত এবং উপস্থিতি ভারসাম্য রক্ষা করে এবং প্রায় গোলাকার হওয়ার পক্ষেও কিন্তু আয়তনে ক্ষুদ্র হওয়ায় কক্ষপথ থেকে অন্যান্য মহাজাগতিক কণা সরিয়ে ফেলতে কি পারে না, তাদেরকে আমরা বলবো বামন গ্রহ। তাহলে বামন গ্রহ আমরা কাকে বলবো? দুটোই কিন্তু তোমার সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে, অবিরাম ভাবে প্রদক্ষিণ করছে। তাহলে এই কুলীন গ্রহের সাথে বামন গ্রহের মধ্যে পার্থক্যটা কি আছে? যে এটা বামন গ্রহ হবে, এটা কুলীন গ্রহ হবে। ঠিক আছে, পার্থক্যটা কি আছে? একটাই মাত্র পার্থক্য আমরা দেখতে পাই, যে প্রথমত হচ্ছে যে এই বামন গ্রহ তার যে কক্ষপথে থাকা বিভিন্ন বস্তুর কণাকে সরিয়ে ফেলতে পারে, কারণ এটা গোলাকার এবং বৃহৎ আকৃতির হয়। কিন্তু এই বামন গ্রহ না, বামন গ্রহ হচ্ছে কি? বামন গ্রহ ছোট হবার কারণে সেটা কি বেশি ঘুরছে, কিন্তু তার যে কক্ষপথে থাকা বিভিন্ন বস্তু কণা সেগুলিকে কিন্তু কি সরিয়ে ফেলতে পারে না। ঠিক আছে, তার কক্ষপথে থাকা যে বস্তু কণা থাকে, যে সেই বস্তু কণাকে কিন্তু সরিয়ে ফেলতে পারে না। এটা হচ্ছে বামন গ্রহ। যেমন হচ্ছে কি প্লুটো, সেরেস, হাউমিয়া, ম্যাকামিক, এরিস, এই 5টি। ঠিক আছে, কিন্তু কুলীন গ্রহ হচ্ছে কি? কুলীন গ্রহ হচ্ছে তার কক্ষপথে যে বস্তুকণা থাকে সেগুলোকে সরিয়ে ফেলতে পারে, কারণ এই যে কুলীন গ্রহ সেটা বৃহৎ আকৃতির হয়। ঠিক আছে, বৃহৎ আকৃতির হয় এবং সূর্যকে প্রদক্ষিণ করে। তাহলে কি তোমরাই বলো না, যদি আকার বড় হয়, তাহলে যদি বড় হয়, সেটা যে স্পিডে ঘুরতে ঘুরতে তার যে কক্ষপথ, তার যে যাওয়ার পথে যা বস্তু থাকবে সেগুলোকে সরিয়ে দিতে পারবে। কিন্তু একটা ছোট আকার সম্পন্ন গ্রহ সেটা কি পারবে না। যার কারণে কুলীন গ্রহ কিন্তু তার কক্ষপথে থাকা বস্তুকণাকে সরিয়ে ফেলতে পারে, কিন্তু বামন গ্রহরা কিন্তু তার কক্ষপথে থাকা বস্তুকণাকে সরিয়ে ফেলতে পারে না। এবার পড়বো আমরা বামন গ্রহের সাথে কুলীন গ্রহের পার্থক্য কি আছে। আমরা সংজ্ঞা থেকেই বুঝতে পারছি যে কি পার্থক্য হতে পারে। ঠিক আছে, কি বলেছে দেখো, প্রথমত হচ্ছে আয়তন। আয়তন কিরকম কুলীন গ্রহের? বলছে এদের আয়তন এবং ভর অনেক বেশি এবং আকৃতি প্রায় গোলক। ঠিক আছে, কিন্তু বামন গ্রহের আয়তন এবং ভর যথেষ্ট কম এবং আকৃতি অনেকটা চ্যাপ্টা। ঠিক আছে, এবার হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র কি বলছে? কুলীন গ্রহের ভরকেন্দ্র নিজের মধ্যেই থাকে, কিন্তু বামন গ্রহের ভরকেন্দ্র নিজের মধ্যে নাও থাকতে পারে। তারপর হচ্ছে কি বস্তুকণা।
বলছে কি, বলছে এরা কক্ষপথের আশেপাশে সমস্ত মহাজাগতিক বস্তুকণা সরিয়ে দিতে পারে। যেটা আমরা আগেই বললাম যে কক্ষপথে থাকা বস্তুকণাকে কুলীন গ্রহ কিন্তু সরিয়ে ফেলতে পারে, কিন্তু বামন গ্রহ কি বলছে, নিজের কক্ষপথে নিকষ্ট কোনো মহাজাগতিক বস্তুকণাকে কিন্তু সরিয়ে ফেলতে পারে না, যেহেতু এটা কি চ্যাপ্টা আকৃতির এবং ছোট হয়। ঠিক আছে, যার কারণে কিন্তু এটা মানে বস্তুকণাকে সরিয়ে ফেলতে পারে না। তারপর হচ্ছে কি বিচ্যুতি। বিচ্যুতি কি বলছে, কুলীন গ্রহরা কখনোই নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয় না। কুলীন গ্রহরাই কখনো নিজেদের যে কক্ষপথ সেই কক্ষপথ থেকে বিচ্যুত হয় না, মানে সরে যায় না। কিন্তু এরা বামন গ্রহ কি, এরা অন্যের গ্রহের কক্ষপথে ঢুকে পড়তে পারে। কারা? এই বামন গ্রহরা, মানে প্লুটো। এরা কি হচ্ছে যে অন্য হচ্ছে গ্রহের কক্ষপথ, সেই কক্ষপথে কিন্তু ঢুকে পড়তে পারে। ঠিক আছে, তাহলে পার্থক্য আমরা জানলাম যে কুলীন গ্রহের সাথে বামন গ্রহের কি পার্থক্য আমরা পেলাম, সেই সম্পর্কে জানলাম। যে প্রথমতই হচ্ছে যে এর আকার বড়, কুলীন গ্রহের প্রায় গোলাকার, কিন্তু বামন গ্রহের কি চ্যাপ্টা আকৃতির হয়। আর কুলীন গ্রহ হচ্ছে কি তার যে কক্ষপথ থাকে সেই কক্ষপথে বস্তুকণাকে সরিয়ে ফেলতে পারে, কিন্তু বামন গ্রহ পারে না। আরেকটাও আমরা জানতে পারলাম যে কুলীন গ্রহ কিন্তু নিজের কক্ষপথেই থাকে। ঠিক আছে, অন্য কারোর কক্ষপথে তারা যায় না। কিন্তু বামন গ্রহ তার নিজের কক্ষপথ ছাড়াও অন্য কোনো কক্ষপথের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, এবার জানবো হচ্ছে কি অন্যান্য গ্রহদের সাপেক্ষে পৃথিবীর আয়তন। পৃথিবীর আয়তন কিরকম, আয়তন কত, সেই সম্পর্কে আমরা জানবো। কি বলেছে, বলছে সৌরজগতের গ্রহের মধ্যে বুধ হচ্ছে ক্ষুদ্রতম, বৃহস্পতি হচ্ছে বৃহত্তম এবং পৃথিবী পঞ্চমতম গ্রহ। ঠিক আছে, তাহলে সৌরজগতে কোন গ্রহ কিরকম তার আয়তন বা অবস্থানের মধ্যে আছে? প্রথমে বলেছে সৌরজগতের গ্রহদের মধ্যে বুধ হচ্ছে ক্ষুদ্রতম, বৃহস্পতি হচ্ছে কি বৃহত্তম এবং পৃথিবী হচ্ছে পঞ্চমতম গ্রহ। ঠিক আছে, আয়তনে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুনের পর পৃথিবীর স্থান। পৃথিবীর চেয়ে ছোট গ্রহগুলি হলো ক্রমান্বয়ে শুক্র, মঙ্গল, বুধ। প্রায় 2.5টি বুধ গ্রহের সমান হলো পৃথিবী, মানে 2.5টি বুধ গ্রহ নিয়ে হচ্ছে পৃথিবীকে দেখাবে। ঠিক আছে, তাহলে পৃথিবী হচ্ছে বড়, বুধ তাহলে কি ছোট জানলাম, তাই তো? 2.5টি এরকম বুধ নিয়ে পৃথিবী সৃষ্টি হবে, পৃথিবী বলছে। এবং প্রায় 12টি পৃথিবী নিয়ে বৃহস্পতি গঠিত হয়, মানে গঠিত হতে পারে। ঠিক আছে, তাহলে 2.5টি বুধ নিয়ে তৈরি হচ্ছে পৃথিবী, আর 12টি বুধ নিয়ে তৈরি হচ্ছে কি বৃহস্পতি। তাহলে বৃহস্পতি কত বড় আমরা একটা অনুমান করতে পারছি, তাই তো? যে বৃহস্পতি তাহলে কত বড়, সেই জন্যই বৃহস্পতি বৃহত্তম গ্রহ, তাই তো? এবার বলেছে কি যে পৃথিবী শুক্র গ্রহের প্রায় সমান আয়তন ও ওজনে। তাহলে পৃথিবী হচ্ছে কি শুক্র গ্রহের প্রায় সমান আয়তন এবং ওজনও একই রকম। তাই শুক্রকে পৃথিবীর যমজ ভাই বলা হয়। তাহলে কোন গ্রহকে আমরা পৃথিবীর যমজ ভাই বলে থাকবো? শুক্রকে। বহিস্থ ও রাক্ষসীয় গ্রহগুলির তুলনায় পৃথিবীর আয়তন অনেক ছোট, কিন্তু অন্তস্থ গ্রহ এবং ক্ষুদ্র গ্রহগুলির মধ্যে সব থেকে বড়। ঠিক আছে, এবার জানবো হচ্ছে যে সৌরজগতে পৃথিবীর সক্রিয় অবস্থান। আমরা যে বিশাল মহাবিশ্বে আছি, তাই তো? এই যে বিশাল মহাবিশ্বে, এই বিশাল মহাবিশ্বের মধ্যে পৃথিবীর তাহলে অবস্থানটা কোথায় সেটা আমাদের জানতে হবে। পৃথিবী আছেটা কোথায়? মহাবিশ্বে তো অনেক অনেক বড় মহাবিশ্ব, তাহলে এই বড় মহাবিশ্বের মধ্যে পৃথিবীর অবস্থানটা কোথায়? কি বলেছে দেখো, বলেছে সৌরজগতে অন্যান্য গ্রহগুলির মধ্যে পৃথিবীর একটি স্বতন্ত্র অবস্থান রয়েছে। মানে সৌরজগতের অন্যান্য গ্রহগুলির মধ্যে পৃথিবীর একটা নিজস্ব অবস্থান আছে। কি বলেছে তারপর? বলেছে সূর্য থেকে দূরত্ব অনুসারে অবস্থান, সূর্য থেকে দূরত্বের সাপেক্ষে একটা অবস্থান হয়। কি বলেছে? পৃথিবীর সৌরজগতে বুধ ও শুক্রের পর তৃতীয় দূরতম গ্রহ। পৃথিবীর পরে রয়েছে ক্রমান্বয়ে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। বুধ হলো সূর্যের নিকটতম গ্রহ, সেটা আমরা জানি। আর নেপচুন হচ্ছে দূরতম কুলীন গ্রহ। ঠিক আছে, সূর্য থেকে পৃথিবী 14.95 কোটি কিমি দূরে অবস্থান করছে। তাহলে কত দূরে? সূর্য থেকে পৃথিবী হচ্ছে কি 14.95 কোটি কিমি দূরে অবস্থান করছে। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে কি শুক্র। তাহলে সূর্যের নিকটতম গ্রহ কি বললাম? বুধ। আর পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র।
পৃথিবীর দূরতম গ্রহ হচ্ছে কি নেপচুন। ফলে পৃথিবীতে সূর্যের কাছের গ্রহগুলির মতো প্রচন্ড উষ্ণতা ও দূরের গ্রহগুলির মতো অত্যাধিক শীতলতা আর নেই। এবার হেলে অবস্থান সাপেক্ষে হেলে কিরকম অবস্থান বোঝানো যেতে পারে, দেখো বলছে পৃথিবীর মেরু রেখা বা অক্ষ উত্তর রেখার সঙ্গে 23°30' কোণে হেলে অবস্থান করে। ঠিক আছে, মানে হেলার সাপেক্ষেও তার অবস্থানটাকে চিহ্নিত করা যায়। ঠিক আছে, চিহ্নিত করা যাবে, কারণ কোন গ্রহ কিরকম পরিমাণে কত পরিমাণে হেলে আছে তার সাপেক্ষে বোঝা যাবে যে পৃথিবীর অবস্থানটা কিরকম। দেখো তোমাদের একটা এখানে ছবি দেয়া আছে, যেটা এই পুরোটাই হচ্ছে কি সৌরজগৎ। ঠিক আছে, তো সৌরজগতের মধ্যে দেখো সূর্য, হচ্ছে সূর্য। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে কি বুধ। ঠিক আছে, এই যে সূর্য তোমরা দেখতে পাচ্ছ, সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে কি বুধ। এর অবস্থানটা দেখো, হেলে অবস্থানটা দেখো, দেখবে এটা মোটামুটি সোজা ভাবে অবস্থান করছে। ঠিক আছে, এটা অবস্থানটা বলছে হেলে অবস্থান হচ্ছে 2°2'। ঠিক আছে, এবার দেখো শুক্র। শুক্র দেখো কিছুটা বুধের থেকে কিছুটা হেলে অবস্থান করছে, 177°22'। ঠিক আছে, এবার হচ্ছে কি পৃথিবী। পৃথিবীকে দেখো, পৃথিবী হচ্ছে এরকম ভাবে হেলে অবস্থান করছে 23°30'। ঠিক আছে, মঙ্গল হচ্ছে কি মঙ্গল হচ্ছে 25°11' হেলে অবস্থান করছে। বৃহস্পতির দেখো, বৃহস্পতি হচ্ছে প্রায় সোজা, দেখতে পাচ্ছ বুধের মতো 3°07'। ঠিক আছে, শনির কিরকম? শনি হচ্ছে 26°44'। ইউরেনাস, ইউরেনাসটা দেখো পুরো আলাদা। ইউরেনাস হচ্ছে 97°40'। নেপচুন হচ্ছে 28°20'। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্ষরেখা হেলে অবস্থানের ভিত্তিতে তার একটা অবস্থান আমরা পাচ্ছি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী একরকম আছে, বৃহস্পতি কিন্তু আলাদা অবস্থানে, আলাদা অবস্থান। আবার দেখতে পাচ্ছি ইউরেনাস সম্পূর্ণ আলাদা, তাই তো। তাহলে আমরা হেলে অক্ষরেখার হেলে অনুযায়ী আমরা অবস্থানটাকে চিহ্নিত করতে পারি। এবার কি বলেছে? মানুষের আবাসস্থল রূপে পৃথিবী, যা আমরা জানি যে পৃথিবীতে একমাত্র কি প্রাণীর অস্তিত্ব লক্ষ্য করা গেছে, তাই তো। পৃথিবীতে একমাত্র জীবের অস্তিত্ব পাওয়া গেছে, তাই কি বলেছে দেখো, মানুষের আবাসস্থল রূপে পৃথিবী। বলছে পৃথিবী সহ সমস্ত গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই। ঠিক আছে, একমাত্র পৃথিবী সহ সমস্ত গ্রহের নিজস্ব আলো এবং উত্তাপ নেই। এরা একমাত্র কি হয়? সূর্যের আলো দ্বারা আলোকিত হয়। যেহেতু এটা গ্রহ, তাহলে গ্রহেদের নিজস্ব কোনো আলো নেই, তাহলে এটা সূর্যের দ্বারাই আলোকিত হবে। কি বলেছে দেখো, বলেছে এই জন্য সূর্যের কাছাকাছি অন্তস্থ গ্রহগুলি বেশি সময় ধরে অধিক পরিমাণে সূর্যরশ্মি লাভ করে অধিক উষ্ণ হয়। শুক্র হলো উষ্ণতম গ্রহ, শুক্র হলো উষ্ণতম গ্রহ। অন্যদিকে সূর্য থেকে বহু দূরে অবস্থিত বহিস্থ গ্রহগুলি কম সময় ধরে কম পরিমাণে সূর্যের তাপ পাওয়ার কারণে অতি শীতল অবস্থায় থাকে। যেমন ইউরেনাস হলো শীতলতম গ্রহ। স্বাভাবিকভাবে সৌরজগতে সূর্যের কাছাকাছি যে সমস্ত গ্রহগুলি থাকবে সেই গ্রহগুলি হচ্ছে বেশি পরিমাণে উষ্ণ হবে, কিন্তু সূর্য থেকে যত দূরে গ্রহগুলি আছে সেই দূরের গ্রহগুলি কি সূর্যের আলো না পাওয়ার কারণে সেটা কি উষ্ণ হচ্ছে না, শীতল প্রকৃতির হচ্ছে, তাই তো। এই জন্য আমরা জানি যে নিকটতম গ্রহ হচ্ছে কি বুধ। বুধ হচ্ছে সব থেকে উষ্ণতম গ্রহ, তাই তো। আর তোমার শুক্র তার থেকে একটু কম উষ্ণ, কিন্তু বুধের থেকে একটু কম উষ্ণ, এবং সব থেকে শীতল হচ্ছে কি ইউরেনাস, তাই তো। যেহেতু ইউরেনাস সূর্যের আলো পাচ্ছে কি পাচ্ছে না, সূর্যের আলো একদমই পাচ্ছে না। আর এছাড়া এটা দূরে অবস্থান করার কারণে, দূরে থাকার কারণে এই গ্রহে কিন্তু আলো পায় না, যার কারণে এটি সব থেকে শীতলতম গ্রহ। উষ্ণতর অন্তস্থ গ্রহগুলি অতি উষ্ণতার জন্য বায়ুতে অক্সিজেন গ্যাস মুক্ত অবস্থায় না থেকে অন্য পদার্থের সঙ্গে মিশে রয়েছে, ফলে বুধ, শুক্র, মঙ্গল গ্রহ প্রাণ ধারণের অনুপযোগী। আবার শীতলতর বহিস্থ গ্রহগুলিতে অতি শৈত্যের জন্য জল বরফ হয়ে আছে এবং বায়ু তরল অবস্থায় আছে, ফলে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং 5টি বামন গ্রহে জীব জন্মাতে পারে না। সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণ আছে, প্রাণের উপযোগী, অনুকূল, উপযোগী। কেন? কারণ
এই পৃথিবীর মধ্যেই উপযোগী অনুকূল প্রাকৃতিক পরিবেশ আছে এবং মানুষ সহ সমস্ত জীব বসবাস করায় একে সজীব গ্রহ বলা হয়ে থাকে। এখানে সমুদ্র তলদেশের 9 কিমি গভীরতা থেকে বায়ুমণ্ডলে 15 কিমি উচ্চতা পর্যন্ত অর্থাৎ মোট 24 কিমি জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার গঠিত হয়েছে। পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব এবং জীব বসবাসের কারণ কি কারণ আছে যার কারণে মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে লক্ষ্য করা যায়? তোমরা নিজেরাই বলো যে আমাদের এই পৃথিবীতে কি কি আছে যার কারণে আমরা এই পৃথিবীতে বসবাস করছি। প্রথমত হচ্ছে কি জল আছে, তাই তো? জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, জীবও বাঁচতে পারে না। জল ছাড়া উদ্ভিদেরও সৃষ্টি হবে না। তাহলে প্রধান কারণ হচ্ছে কি জলের অস্তিত্ব থাকায় জল পাচ্ছি। এছাড়াও কি উপযুক্ত পরিবেশ, অক্সিজেনের পরিমাণ আমরা পাচ্ছি, অক্সিজেনের পরিমাণ গাছ, জলের কারণে গাছ জন্মাচ্ছে, গাছ জন্মানোর কারণে কি অক্সিজেনের পরিমাণ বজায় থাকছে, তাই তো? এছাড়াও কি কার্বন ডাইঅক্সাইডও কিন্তু আমরা তো ত্যাগ করছি, সেই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কি ভারসাম্যতা বজায় থাকছে। মানে উপযুক্ত অবস্থান, মানে উপযুক্ত যে অনুকূল পরিবেশ, এখানে সজীব যে অনুকূল পরিবেশ আছে তা কিন্তু জীবেদের সৃষ্টির প্রধান কারণ। কি বলেছে দেখো, বলেছে পরিমিত উষ্ণতা, বলছে সূর্য থেকে 14.95 কোটি কিমি অর্থাৎ মাঝামাঝি দূরত্বে অবস্থান করায় পৃথিবীর উষ্ণতা খুব বেশি বা কম না হয়ে নাতিশীতোষ্ণ প্রকৃতির রয়েছে। পৃথিবীর উষ্ণতা গড়ে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতাকেই জীব জন্মাতে ও বেঁচে থাকতে পারে, মানে নির্দিষ্ট পরিমাণে উপযুক্ত উষ্ণতাও এই পৃথিবীর মধ্যে আছে, যার কারণে এখানে জীবের প্রাধান্য লক্ষ্য করা যায়, মানুষ এখানে বেঁচে থাকতে পারে। তুমি বলো না বুধ হচ্ছে কি সব থেকে নিকটতম গ্রহ সৌরজগতে, তাহলে ওখানে প্রচন্ড পরিমাণে উত্তাপ, প্রচন্ড পরিমাণে গরম আছে, তাহলে সেখানে কি কোনো প্রাণের সৃষ্টি হয়েছে? হয়নি, কারণ অত্যাধিক পরিমাণে উষ্ণতা, অত্যাধিক পরিমাণে উষ্ণতার কারণে সেখানে কি জলের পরিমাণে থাকবে না, তাই তো? জল কি হবে? বাষ্পে পরিণত হয়ে উঠে যাবে, মানে আর থাকবেই না। জলে কি অস্তিত্ব থাকবে? সব শুকিয়ে যাবে, তাই না, গরম বেশি হলে। সেই জন্য বুধে কোনো জীবের অস্তিত্ব নেই, প্রাণীর অস্তিত্ব সৃষ্টি হয়নি। কিন্তু পৃথিবীতে উপযুক্ত পরিমাণে উষ্ণতা থাকার কারণে সেখানে কি হচ্ছে, প্রাণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। তারপরে কি বলেছে, সুবিস্তৃত বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল সুবিস্তৃত। আচ্ছা, বায়ুমণ্ডল কিভাবে প্রাণের সৃষ্টিতে সাহায্য করছে? কি বলেছে দেখো, বলেছে পৃথিবীর ওপর 10,000 কিমি পর্যন্ত বিভিন্ন গ্যাসের সমন্বয়ে বায়ুমণ্ডল গঠিত হয়েছে। ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে, পৃথিবীর তাপের সমতা রক্ষা করে। মোট গ্যাসের 21% অক্সিজেন রয়েছে, যা জীবের শোষণ কার্যে অপরিহার্য। কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্পের একটি ভারসাম্য বজায় থাকে। হিলিয়াম, আর্গন ইত্যাদি বিষাক্ত গ্যাসের পরিমাণও খুবই কম। ঠিক আছে, তাহলে কি বায়ুমণ্ডল তাহলে কিভাবে আমাদের সাহায্য করছে? বায়ুমণ্ডল হচ্ছে কি বিভিন্ন যে গ্যাস, সে বিভিন্ন গ্যাসের সমন্বয়ে হচ্ছে বায়ুমণ্ডল গঠিত হয়। সেটা আমাদের একদিক থেকে সুবিধা করে যে বিভিন্ন রকম গ্যাসের প্রাধান্য আমরা পাই। তার সাথে সাথে যে ওজোন স্তর আছে, বায়ুমণ্ডলের মধ্যে যে ওজোন স্তর আছে, সেই ওজোন স্তর কিন্তু আমাদের রক্ষা কবচ। ঠিক আছে, সেই ওজোন স্তর হচ্ছে কি করে, পৃথিবীতে যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে রক্ষা করে একমাত্র এই ওজোন স্তরই। ওজোন স্তর যদি না থাকতো তাহলে বিভিন্ন রকম রোগ, যেমন ক্যান্সার, স্তন ক্যান্সার, চোখের রোগ, বিভিন্ন রকম রোগের সৃষ্টি হতো। ঠিক আছে, মানে ডাইরেক্ট যে সূর্য থেকে আসা আলো, সেই ডাইরেক্ট আলোটা কি আমাদের দেহে পড়তো, আমাদের ত্বকে পড়তো, যার কারণে ত্বকে ক্যান্সারের সৃষ্টি হতো, চোখে পড়তো, চোখের ক্ষতি হতো, ছানি পড়ার মতো ঘটনা ঘটতো, তাই তো? এই সমস্ত ঘটনা লক্ষ্য করা যেত যদি ওজোন স্তর না থাকতো। তাহলে ওজোন স্তর একমাত্র আছে কোথায়? বায়ুমণ্ডলে। তাহলে বায়ুমণ্ডলে প্রাধান্য আছে, যার কারণে কি প্রাণীর অস্তিত্ব রয়েছে। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, বলেছে যে অক্সিজেন রয়েছে 21%, যা জীবের শোষণ কার্যে অপরিহার্য। অবশ্যই অক্সিজেন ছাড়া আমরা কি শ্বাসকার্য চালাতে পারবো না, তাই তো? তাহলে অক্সিজেন বজায় থাকছে কি এই বায়ুমণ্ডলের কারণে। জল সৃষ্টি। আচ্ছা, তোমরা জানো যে পৃথিবীতে প্রাণীর সৃষ্টির জন্য প্রধান দরকার কি? জল। জল ছাড়া কিন্তু প্রাণীর সৃষ্টি হবেই না, তাই তো? জল কিন্তু থাকতেই হবে। তাহলে কি বলেছে যে পৃথিবীতে আমরা জানি যে জলের পরিমাণ বেশি, স্থলের পরিমাণ কিন্তু কম।
তাই তো? তাহলে জলের পরিমাণ বেশি আছে। দেখো জলের পরিমাণ কি আছে, বলছে নীলগ্রহ পৃথিবীর ভূপৃষ্ঠের মোট ক্ষেত্র মানে 71.4% হচ্ছে জল থাকে। ঠিক আছে, এই জলের কারণে হচ্ছে কি জলভাগ বেশি, যার কারণে সমুদ্র, নদী, পুকুর, জলাশয়ের জল প্রাণীর উৎপত্তি এবং বিকাশের সৃষ্টি করেছে। ঠিক আছে, জলের পরিমাণ বেশি থাকার কারণে হচ্ছে কি এখানে প্রাণীর সৃষ্টি হচ্ছে, কারণ জল না থাকলে কিন্তু কোনো প্রাণেরই সৃষ্টি হতো না। তোমরা জানো যে পৃথিবীতে জীবের মানে প্রাণের সৃষ্টি হয়েছিল এই সমুদ্রে, এই জলের মধ্যে। ঠিক আছে, তাহলে জল হচ্ছে একটা প্রধান উপাদান, যা না থাকলে প্রাণের সৃষ্টি হতোই না। তাই তো? তারপর কি বলেছে দেখো, আদর্শ আবর্তন এবং পরিক্রমণ গতি। আদর্শ আবর্তন এবং পরিক্রমণ গতি কিরকম ভাবে সাহায্য করে, বলছে আবর্তন এবং পরিক্রমণ কাল অন্তস্থ বহিস্থ গ্রহগুলির মাঝামাঝি হওয়ায় ভূপৃষ্ঠের প্রায় সর্বত্র দিন এবং রাতের মধ্যে ভারসাম্য বজায় থাকে। শীত ও গ্রীষ্মের উষ্ণতার সামঞ্জস্য রক্ষা করে। দিনের তাপ ও রাতের বিকিরিত হয়ে উত্তাপের ভারসাম্য বজায় থাকে। অন্তস্থ গ্রহগুলির মধ্যে পৃথিবী বৃহত্তম এবং সর্বাধিক ঘনত্বযুক্ত। আচ্ছা, তোমরা ভাবো যে পৃথিবীর দিন রাত কিভাবে হয়, তোমরা কি জানো? পৃথিবীর দিন রাত হয় সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে, সূর্যের চারিদিকে। পৃথিবী কিন্তু একরকম ভাবে ঘুরছে না, পৃথিবী কিন্তু নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। মানে পৃথিবী সূর্যের চারিদিকে যেমন ঘুরছে, এবং পৃথিবীও নিজের অক্ষের চারিদিকে সমানভাবে ঘুরছে। ঠিক আছে, তাহলে পৃথিবী যেহেতু ঘুরছে, তাহলে পৃথিবীর যেই দিকটা বা যে অংশটা সূর্যের দিকে থাকে, তাহলে সেই অংশটাই কি সূর্যের আলো পাচ্ছে, কিরণ পাচ্ছে, ফলে সেই জায়গাটা কি হচ্ছে, দিনের সৃষ্টি হচ্ছে। ঠিক তার এই দিকটা হচ্ছে কি সূর্যের আলো পাচ্ছে, এই দিকটা ধরো এটা সূর্য, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবী ঘুরতে 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 দেখো পৃথিবীর এই দিকটা এলো, তাহলে পৃথিবীর এই দিকটা কি সূর্যের আলো পাচ্ছে, কিন্তু তার ঠিক বিপরীত দিকটা কি সূর্যের আলো পাচ্ছে না। তাহলে পৃথিবীর যে অংশটা বা যেই দিকটা সূর্যের আলো পাচ্ছে, সেই দিকটা হচ্ছে কি দিন। ঠিক তার বিপরীত দিকে তখন কি হচ্ছে, রাত, মানে অন্ধকার, রাত হচ্ছে। ঠিক আছে, এইরকম ভাবে পৃথিবীর দিন রাত হয়। তাহলে পৃথিবী যদি ঘোরার একমাত্র দিন রাতটা হচ্ছে কারণ পৃথিবীর পরিক্রমণ গতির কারণে, মানে ঘোরার কারণে। পৃথিবীর যদি পরিক্রমণ গতিটাই থেমে যেত, তাহলে কি দিন রাত্রি হতো না। এবার কি বলেছে, তাহলে এই দিন রাত্রি বজায় রাখছে কিন্তু এই পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণ গতি। শীত ও গ্রীষ্মের উষ্ণতার সামঞ্জস্য রক্ষা পায়, যেমন শীত হয় তেমন উষ্ণতার একটা সামঞ্জস্য বজায় থাকে। দিনের তাপে রাতে বিকিরিত হয়ে উত্তাপের ভারসাম্য বজায় থাকে। অন্তস্থ গ্রহগুলির মধ্যে পৃথিবী বৃহত্তম এবং সর্বাধিক ঘনত্বযুক্ত। ঠিক আছে, তারপর হচ্ছে কি সর্বাধিক আপেক্ষিক গুরুত্ব কি বলছে, সৌরজগতের মধ্যে পৃথিবীর ঘনত্ব সর্বাধিক, প্রায় 5.52 গ্রাম পার ঘনসেমি। ফলে একমাত্র পৃথিবীতে কঠিন ভূত্বক গঠিত হয়েছে, যেখানে খনিজ সমৃদ্ধ মাটি হয়ে উদ্ভিদ জন্মানোর পক্ষে অনুকূল। তাহলে উদ্ভিদ জন্মানোর পক্ষে মাটিও এই পৃথিবীর মধ্যে বিরাজমান, যার কারণে উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। তাই তো, উদ্ভিদ না থাকলে প্রাণী কোনোভাবেই থাকবে না। উদ্ভিদ আছে বলে হচ্ছে কি মানুষ আছে, তাই না? উদ্ভিদ যে অক্সিজেনটা ত্যাগ করে, সেই অক্সিজেন নিয়ে আমরা আমাদের শ্বাসকার্য চালাই, তাই তো? তাহলে এই যে শ্বাসকার্য আমরা চালাতে পারছি, তার একমাত্র কারণ হচ্ছে উদ্ভিদ, তাই তো? আর আজকের দিনে এই উদ্ভিদের পরিমাণ কমে যাওয়ার কারণে অক্সিজেনের পরিমাণও কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে, যার কারণে যখন গাছ কাটা হচ্ছে তার বদলে একটা নতুন গাছ লাগানোর কথা বলা হচ্ছে। কারণ কি, যে গাছ দরকার, গাছ যদি না থাকে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। আর গাছ অক্সিজেন যেমন আমাদেরকে দিচ্ছে, তেমন কার্বন ডাই অক্সাইডও শোষণ করছে। ঠিক আছে, এই যে পরিবেশে কার্বন ডাই অক্সাইড বাড়ছে, মানে আমরা যে ত্যাগ করছি, ত্যাগটা কি কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড কিন্তু গাছ শোষণ করে। তাহলে গাছ একটা কত উপকারী জিনিস আমরা বুঝতে পারলাম। এই গাছের প্রাধান্য
জন্য উপযুক্ত মাটি পৃথিবীর মধ্যে আছে, যার কারণে এখানে প্রাণীর অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে। আবহিক ঘটনা বলছে পৃথিবীর বিভিন্ন স্থানে নিয়মিত বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, আর্দ্রতা, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা ইত্যাদি আবহবিক ঘটনাগুলি বা ঘটনাবলী পৃথিবীতে প্রাণের স্পন্দন সৃষ্টি করেছে, জীবজগতের বৈচিত্র্য এবং বিবর্তন ঘটিয়েছে। তারপর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, পরিধি, ক্ষেত্রমান এবং ওজন পরিমাপ। কি বলেছে? পৃথিবীর ব্যাস বা ব্যাসার্ধ কি বলেছে? গোলাকৃতির জন্য পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাস সমান নয়। নিরক্ষীয় ব্যাস হচ্ছে কি 12,757 কিমি এবং মেরু ব্যাস হচ্ছে কি 12,714 কিমি। ফলে পৃথিবীর গড় ব্যাস হচ্ছে কি 12,800 কিমি। ঠিক আছে, এবার ব্যাস জিনিসটা এইটা তোমরা তো বলতে পারো এই ব্যাসার্ধটা কি? ব্যাসার্ধটা হচ্ছে ধরো একটা বৃত্ত, আমরা যখন একটা বৃত্ত আঁকি তার কেন্দ্র থাকে তো, কেন্দ্র না থাকলে বৃত্ত কি করে আঁকবো? মানে কেন্দ্র থাকবে তো অবশ্যই তার কেন্দ্র থাকবে বৃত্তের। তা বৃত্তের ব্যাস কোনটা? বৃত্তের এই যে পুরো অংশটা, এটা হচ্ছে কি ব্যাস। ঠিক আছে, তেমন উপর দিক থেকে হতে পারে। ঠিক আছে, ব্যাস বলা হয় এই পুরো অংশটা ব্যাস, এইটা একটা ব্যাস। এই দুটোকে আমরা ব্যাস বলি। ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেক, সেটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এই যে অর্ধেক অংশটা, এই যে অর্ধেক অংশটা তোমরা দেখতে পাচ্ছ, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা কিন্তু এক একটা ব্যাসার্ধ। এই এটা একটা ব্যাসার্ধ, বিটা একটা ব্যাসার্ধ, সিটা একটা ব্যাসার্ধ, এই ডিটা একটা ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ ব্যাস সম্পর্কে জানলাম। ঠিক আছে, তাহলে পৃথিবীর গড় ব্যাস কত? 12,800 কিমি। সেটা বুঝতে পারলাম যে গড় ব্যাস মানে এই ব্যাসের কথা বলা হয়েছে। এই গড় ব্যাস কত? 12,800 কিমি। এবার কি বলেছে দেখো, পৃথিবীর পরিধি। পৃথিবীর পরিধি কি বলেছে? বলছে অভিগত গোলাকৃতির জন্য পৃথিবীর নিরক্ষীয় ও মেরু পরিধি সমান নয়। নিরক্ষীয় পরিধি 40,093.43 কিমি এবং মেরু পরিধি 39,958.29 কিমি। ফলে পৃথিবীর গড় পরিধি হলো 40,025.86 কিমি। গণনার সুবিধার জন্য পৃথিবীর পরিধি ধরা হয় 40,000 কিমি। তাহলে যদি বলা হয় যে পৃথিবীর পরিধি কত, তখন তোমরা বলবে কি 40,000 কিমি। পৃথিবীর ক্ষেত্রমান বলছে পৃথিবীর ক্ষেত্রমান হলো 50,97,49,327 বর্গ কিমি বা 51 কোটি বর্গ কিমি। এটা হচ্ছে কি পৃথিবীর ক্ষেত্রমান। ঠিক আছে, পৃথিবীর ক্ষেত্রমান যদি জিজ্ঞাসা করে তখন তোমরা কি বলবে? 51 কোটি বর্গ কিমি। স্থলভাগে হচ্ছে কি? স্থলভাগ হচ্ছে 14.89 কোটি বর্গ কিমি। পৃথিবীর আয়তন কি বলেছে? বলছে পৃথিবীর আয়তন হলো 1,08,155 কোটি ঘন কিমি। পৃথিবীর ওজন বলছে 1797 সালে ইংরেজ বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ সর্বপ্রথম পৃথিবীর ওজন পরিমাপ করেন। তাহলে কে? হেনরি ক্যাভেন্ডিশ সর্বপ্রথম হচ্ছে কি ওজন পরিমাপ করেন। মাধ্যাকর্ষণ শক্তি ও ঘনত্বের ভিত্তিতে পৃথিবীর ওজন প্রায় 7 কোটি কেজি নির্ণয় করেন। ঠিক আছে, এবার হচ্ছে ভূ পর্যবেক্ষণ ব্যবস্থা বা জিপিএস। জিপিএস কি? জিপিএস আমরা বলতে কি বুঝি? কি বলেছে দেখো, বলছে মহাকাশে প্রেরিত ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের ওপর বা কাছে যে কোনো স্থানের অবস্থান, উচ্চতা ও সময় নির্ণয়ের সহজ এবং সরল অত্যাধুনিক পদ্ধতিতে ভূ পর্যবেক্ষণ ব্যবস্থা মানে ভূ পর্যবেক্ষণ করাকে আমরা বলবো কি ভূ পর্যবেক্ষণ ব্যবস্থা। ঠিক আছে, মানে মহাকাশ থেকে প্রেরিত ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের ওপর বা কাছে কোনো স্থানের অবস্থান, উচ্চতা, সময় নির্ণয়ের সহজ এবং সরল ব্যবস্থাই হচ্ছে কি পদ্ধতি হচ্ছে কি ভূ পর্যবেক্ষণ ব্যবস্থা। মানে এটা হচ্ছে কি মহাকাশ থেকে আসা কৃত্রিম উপগ্রহের সাহায্যে আসা ভূপৃষ্ঠের ওপর বা কাছে যে কোনো জিনিসের অবস্থান জানার জন্য, তার উচ্চতা জানার জন্য
যে পদ্ধতি তাকে আমরা বলবো হচ্ছে ভূ পর্যবেক্ষণ পদ্ধতি। ঠিক আছে, মার্কিন সরকার সারা পৃথিবীর জন্য বিনামূল্যে এই পরিষেবা প্রবর্তন করেছেন। সূচনা হয় কোথা থেকে? বলছে মার্কিন প্রতিরক্ষা যন্ত্রকের উদ্যোগে বার্টফোর্ড পার্কিনসন, রোজার এল এস্টন, ইভান এ গেটিং এই 3 মহাকাশ বিজ্ঞানী 1997 সালে জিপিএস ব্যবস্থার সূচনা করেন। ঠিক আছে, কার্য পদ্ধতি, কাজ করে কিভাবে এই জিপিএস? দেখো বলছে 3টি পর্যায়ে জিপিএস কাজ করে। কিরকম? প্রথমত হচ্ছে কি মহাকাশীয় বিভাগ, 20,200 কিমি উচ্চতায় 6টি পৃথক কক্ষপথে প্রতিস্থাপিত করা হয়েছে। প্রতিটি উপগ্রহ 12 ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। ঠিক আছে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত সর্বদা 8টি উপগ্রহের সামনে আসে। ধরো এই পৃথিবীর ধরো এই সামনের দিকটা যেহেতু 12টি আছে, মানে তোমার বলছে যে 8টি উপগ্রহের সামনে প্রদক্ষিণ করে। ঠিক আছে, মানে এই যে সামনের দিকটা, ধরো এখানে একটা উপগ্রহ, এখানে একটা উপগ্রহ, এখানে একটা উপগ্রহ আছে, তো তাহলে এই সামনে যখনই হেলছে তাহলে একে মানে এই উপগ্রহে মানে এর অবস্থানটা জানা যাবে, এই দিকে এইটা থাকছে, আবার অন্য উপগ্রহের সামনে যাচ্ছে এই দিকটা, পৃথিবীর এই দিকটা, আবার এই দিকটা এই উপগ্রহের সামনে যাচ্ছে, মানে কি 8টি উপগ্রহের সামনে দিয়ে পৃথিবীর যে কোনো একটা প্রান্ত ঘোরে। ঠিক আছে, তাহলে প্রতিটি উপগ্রহ আবার পরস্পরের সঙ্গে সংযোগ রক্ষা করে। 8টি উপগ্রহের সামনে যতবারই যাচ্ছে প্রত্যেকটা উপগ্রহের সাথে কানেকশন আছে, সংযোগ আছে। ঠিক আছে, উপগ্রহগুলি 4 ধরনের সিগন্যাল বা সংকেত প্রেরণ করে। ঠিক আছে, ভূমি নিয়ন্ত্রণকারী বিভাগ বলছে মাস্টার কন্ট্রোল স্টেশন এবং মনিটরিং স্টেশন থেকে উপগ্রহ ব্যবস্থা, উপগ্রহের কক্ষপথ পর্যবেক্ষণ সময় নির্ধারণ করা হয়। ঠিক আছে, ব্যবহারকারী বিভাগ কি বলছে? ভূপৃষ্ঠস্থ যানবাহন, মোবাইল ফোন ও ঘড়ির মধ্যে থাকা জিপিএস গ্রাহক যন্ত্র রেডিও তরঙ্গ গ্রহণ করে। মুহূর্তের মধ্যে স্থানটির অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা, সময় এই 4 ধরনের তথ্য অতি সূক্ষ্মভাবে নির্ণয় করে রিসিভারের স্ক্রিনে ফুটে ওঠে। আমরা যে যখন কোনো জায়গার অবস্থান, ধরো বললি না যে গুগল ম্যাপ খুলে যে আমরা যে কোনো জায়গা খুঁজি, যে এই জায়গাটা আমরা জানি না, তাহলে এই ম্যাপে দেখে নি যে কোথায় আছে, তা এই মোবাইলে তাহলে কি একমাত্র জিপিএস থাকার কারণে আমরা সেই জায়গার অবস্থান সম্পর্কে জানতে পারছি। তাহলে এই জিপিএস কিভাবে এই যে কোনো স্থানের অবস্থানটা দিচ্ছে? স্যাটেলাইটের মাধ্যমে, জিপিএস এর মানে যে উপগ্রহ আছে মহাকাশের বাইরে, তার মাধ্যমে তারা যে সংকেত প্রেরণ করছে সেটা আমাদের ফোনে আসছে। ফোনে আসার কারণেই আমরা সেই জিপিএস কে কাজে লাগিয়ে তার অবস্থানটা জানতে পারছি, সেই পদ্ধতিকে কাজে লাগিয়ে সেই জায়গার অবস্থানটা জানতে পারছি, তাই তো? সেই জায়গা মানে মুহূর্তের মধ্যে কত তাড়াতাড়ি রেসপন্স করে বলতো? মুহূর্তের মধ্যে তার অক্ষাংশ, দ্রাঘিমাংশ সমস্ত কিছু দেখিয়ে দেয়। এটা হচ্ছে ব্যবহার। কোথায় ব্যবহার হয়? বলছে নাগরিক ও প্রতিরক্ষা কাজে জিপিএস এর বিবিধ ব্যবহার রয়েছে এবং গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি যে প্রথমেই বললাম যে মোবাইলের সাহায্যে যে কোনো জায়গার অবস্থান সম্পর্কে আমরা জানতে পারছি, অতি তাড়াতাড়ি আমরা জানতে পারছি, তাই তো? সার্চ করলাম এক্ষুনি চলে এলো, তাহলে কত দ্রুত আমরা সমস্ত কিছু সুযোগ সুবিধা পাচ্ছি এই জিপিএস থাকার কারণে। এবার হচ্ছে কি নাগরিক কাজে, বলছে অবস্থান অ্যাপে উচ্চতা ও সময় নির্ধারণের মাধ্যমে জিওস্টেশনারি উপগ্রহের জিপিএস সাধারণ মানুষের জীবনে অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। সঠিক অবস্থান এবং উচ্চতা নির্ণয় জিপিএস এর মাধ্যমে যে কোনো স্থানে নির্ভুলভাবে অক্ষাংশ, দ্রাঘিমা ও সহজ উচ্চতা সহজেই নির্ধারণ করা যায়। মোবাইল ফোন, বলছে মোবাইল ফোনের সঠিক ও অতি সূক্ষ্ম স্থানীয় সময় অবস্থান নির্ণয়ে জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়। ঠিক আছে, বললাম প্রথমেই যে মোবাইল ফোনে জিপিএস ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে কি বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে কি রকম ভাবে? বলছে প্রাকৃতিক বিপর্যয় স্থলে সঠিক অবস্থান নির্ণয় করার জন্য এবং দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজে এই জিপিএস ব্যবহার করা হয়। অবশ্যই যেহেতু এটা কোনো জায়গার অবস্থানকে জানতে সাহায্য করছে, তাহলে যেখানে হচ্ছে আমাদের দরকার বিপর্যস্ত এলাকা
বা প্রাকৃতিক বিপর্যয় ঘটে, তাহলে সেই সমস্ত জায়গাগুলিকে চিহ্নিত অতি তাড়াতাড়ি আমরা করতে পারবো এই জিপিএস এর মাধ্যমে। যত তাড়াতাড়ি আমরা চিহ্নিত করতে পারবো তাহলে সেখানে আমরা যেতে পারবো, সেখানে আমরা তার ত্রাণ বিনিময় ত্রাণ কাজ চালাতে পারবো, তাই তো, উদ্ধার কাজ চালাতে পারবো, তাই তো। আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান করা হয়ে থাকে। বলছে ভূপৃষ্ঠ থেকে 27 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুস্তরের উষ্ণতা, চাপ, ঝড়ের গতি ও দিক নির্ধারণেও জিপিএস পরিষেবার সাহায্য নেওয়া হয়ে থাকে। আবহাওয়ার দিক থেকেও কিন্তু জিপিএস আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে। যান চলাচলের ক্ষেত্রে কিরকম বলছে, সারা বিশ্বে বা সারা বিশ্ব জুড়ে সমস্ত জাহাজ, স্টিমার, ট্রলার, নিখুঁত অবস্থান, দিশা, অপরিচিত গন্তব্যস্থল, দূরত্ব, বাধা, বিপত্তি, যোগাযোগ রক্ষায় জিপিএস কিন্তু জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়। ঠিক আছে। যান চলাচলের ক্ষেত্রে কিরকম ভাবে ব্যবহার করা হয় আমরা দেখলাম। এবার হচ্ছে কি ভূ প্যারা ব্যবস্থা। হচ্ছে যানবাহন, ব্যক্তি, পশু, জন্তুর শরীরে জিপিএস যন্ত্রপাতি যুক্ত করে সেগুলির গতিবিধির ওপর নজর রাখা হয়, এই পরিষেবার সাহায্য নেওয়া হয়। ঠিক আছে। এবার হচ্ছে ভূপিতা ব্যবস্থা। উপগ্রহ চিত্রের মাধ্যমে ফটোগ্রাফ ম্যাপ তৈরি করার জন্য অক্ষ ও দাগিমা রেখা নির্দিষ্ট করতে আজকাল জিপিএস পদ্ধতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায়। এছাড়াও কি এছাড়াও দেখলাম যে যে অক্ষ এবং দাগিমা রেখা নির্দিষ্ট করে জিপিএস এর মাধ্যমে কি হচ্ছে ফটোগ্রাফ বা ম্যাপ তৈরি করা হয়। স্বাভাবিকভাবে যদি আমরা জিপিএস এর মাধ্যমে যেহেতু অক্ষাংশ, দ্রাঘিমাংশ পাচ্ছি, কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ সম্পর্কে জানতে পারছি, তাহলে আমরা অতি সহজে ম্যাপও প্রস্তুত করতে পারবো। সামরিক কাজে, এছাড়াও কি সামরিক কাজে ব্যবহার করা হয়ে থাকে, যেমন দেখো তোমরা দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে জিপিএস এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষার যান চলাচলের ক্ষেত্রে বলছে জিপিএস সৈন্যদের অন্ধকার ও অপরিচিত ভূভাগে লক্ষ্যস্থল নির্ণয়ে সেনাদলের চলাচল ও অবস্থান স্থির করতে দারুণভাবে সাহায্য করে। তারপর হচ্ছে কি লক্ষ্যে আক্রমণ করা, সামরিক জাহাজ ও বিমান থেকে স্থলভাগ ও গোলা বারুদ নিক্ষেপ, বন্দুক থেকে গুলি সঠিকভাবে চালাতে ক্রুজ মিসাইল অ্যান্ড আর্টিলারি প্রজেক্টাইল ইত্যাদি সঠিক নিশানাতে আঘাত করতে জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। আত্মরক্ষা, নিজেদের আত্মরক্ষার কাজে কিরকম বলছে, উপগ্রহগুলিতে সেন্সর স্থাপন করে পরমাণু আক্রমণ প্রতিহত করতে জিপিএস বহুল পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। কোথায় কোথায় কাজে লাগছে জিপিএস আমরা সেই সম্পর্কে জানলাম, তাই তো, যে জিপিএস কোথায় কোথায় ব্যবহার করছি আমরা, যে জিপিএস আমরা এই সমস্ত কাজে ব্যবহার করছি। প্রধানত যে আমরা যে মোবাইল ফোন যে ইউজ করছি, তাই তো, মোবাইল ফোন যে আমরা ইউজ করছি, সেই মোবাইল ফোন ইউজ করার কারণে প্রচুর পরিমাণে আমরা সাহায্য পাচ্ছি জিপিএস এর ফলে। কোন স্থান যে আমরা হঠাৎ করে সার্চ করে বের করে নিচ্ছি, যে এই ধরো ভিক্টোরিয়া, আমরা জানি না কোথায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেই জায়গাটা যে জানে না সে কিন্তু সার্চ করে দেখে নিতে পারে। তাহলে এর যে অবস্থান এবং খুব তাড়াতাড়ি এই যে অবস্থান সম্পর্কে আমরা জানতে পাচ্ছি, কিভাবে পাচ্ছি জিপিএস থাকার কারণে। তাই জিপিএস আমাদের খুব সাহায্যকারী একটা পদ্ধতি, তাই তো, যা আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করে, তাই তো। আচ্ছা, আজকে এখান অবধি পড়ানো হলো। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর এই সম্পর্কে যাবতীয় প্রশ্ন আমাদের ওয়েবসাইট চ্যানেল schoolwala.info তে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।